আমেরিকা সমরাস্ত্র নিয়ন্ত্রণের মেকানিজম ধ্বংস করে দিয়েছে দাবি রাশিয়ার। ফিলিস্তিন বিষয়ক ইসরায়েলের নীতি অগ্রহণযোগ্য বললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্থাপন বেদনাদায়ক দাবি হামাসের। ড্যানিয়েল পার্লের শিরোচ্ছেদকারী পাকিস্তানের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এবার নাভালনির সমর্থকদের বিরুদ্ধে তদন্ত শুরু করল রাশিয়া। এবং সর্বশেষ থাকছে ধারণার চেয়েও দ্রুত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সশস্ত্র হামলায় জাতিসংঘ মিশনের 3 সদস্য নিহত। ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি দামেস্কের আহ্বান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইহুদিবাদী ইসরায়েল যে নীতি অনুসরণ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইসরায়েলের নীতি তেল আবিব এবং আঙ্কারার মধ্যকার সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের এসব কথা বলেছেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন বিষয়ক নীতি হচ্ছে আমাদের রেড লাইন। ইসরায়েল এখন ফিলিস্তিন বিষয়ে যে নীতি অনুসরণ করছে তা আমাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। তাদের নির্মম কাজগুলো অগ্রহণযোগ্য। এরদোগান বলেছেন, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তির সঙ্গে তুরস্কের ইস্যু রয়েছে। যদি তুরস্ক নিয়ে তাদের কোনো ইস্যু না থাকতো তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতে পারত। এরপরে এরদোগান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই। চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে আঙ্কারার সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। 2014 সালে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস পবিত্র জেরুজালেম আল কুদস শহরে স্থানান্তর করা হয়। এর প্রতিবাদ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেন। ওই সময় আঙ্কারা ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী সেনারা এক বিবৃতিতে বলছে, তাদের যুদ্ধ বিমান গাজার মধ্যাঞ্চলে অন্তত 3টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব স্থাপনা হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে দাবি করেছে ইহুদিবাদী সেনারা। বিবৃতিতে বলা হয়েছে, এসব স্থাপনা সামরিক পোস্ট এবং রকেট উৎপাদন কারখানা হিসেবে ব্যবহার করত হামাস। হামাস নিয়ন্ত্রিত শেহাব বার্তা সংস্থা এই হামলার কথা নিশ্চিত করেছে। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনো পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের রকেট হামলার জবাবে তারা গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। হামাসের ছোড়া 2টি রকেট তারা ভূপাতিত করেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। আমেরিকার খ্যাতিমান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডন ডেবার ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মানেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ চান না। যদি এখন সিআইএ কিংবা পেন্টাগনের ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে তার দায় দায়িত্ব ট্রাম্পের কাঁধেই পড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে যে কোনো ধরনের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সম্ভাব্য এমন পদক্ষেপের জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী থাকতে হবে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে কয়েকটি রকেট হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে দায়ী করে টুইটারে পোস্ট দেন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। টুইটার পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাগদাদে আমাদের দূতাবাসে কয়েকটি রকেট হামলা হয়েছে। 3টি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে। ধারণা করুন তো এগুলো কোথা থেকে এসেছে? ইরান। গত রোববার বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলা হয় এবং ডোনাল্ড ট্রাম্প তার টুইটার পোস্টের মাধ্যমে সেই কথাই তুলে ধরেছেন। জবাবে জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাগলামি ও ডোনাল্ড ট্রাম্প যে ছবি প্রকাশ করেছেন তা মূল্যহীন। মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণের পর শিরশ্ছেদের দায়ে অভিযুক্তদের পাকিস্তান জেল থেকে মুক্তি দেয়া নিয়ে শুক্রবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সিন্ধুর হাইকোর্ট 4 অভিযুক্তকে মুক্তির রায় ঘোষণা করে।
এই খবরে ক্রিসমাসের ছুটির মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় উদ্বেগ জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। বড়দিনের ছুটির মধ্যে এভাবে বিবৃতি দেয়া একটি বিরল ঘটনা বলছেন অনেকেই। বিবৃতিতে বলা হয়, সিন্ধু হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে আমরা চিন্তিত। ওই রায় মোতাবেক ড্যানিয়েল পার্লের হত্যার সঙ্গে যুক্ত একাধিক জঙ্গি মুক্তি পেয়ে যাবে। আমাদের বলা হয়েছিল অভিযুক্তদের এখনই ছেড়ে দেয়া হবে না। এতে আরো বলা হয়, আমরা জানি ওই মামলা তদন্তাধীন, আমরা তার খবরাখবর রাখছি। এই কঠিন সময়ে আমরা পার্লের পরিবারের পাশে দাঁড়াচ্ছি। ড্যানিয়েলের মতো সৎ সাংবাদিকদের আমরা শ্রদ্ধা করি। বৃহস্পতিবার সিন্ধু হাইকোর্ট রায় দিয়েছেন আহমেদ ওমর শেখ এবং তার 3 সহযোগীকে মুক্তি দেওয়া হবে। আদালত বলছেন, ড্যানিয়েল পার্লকে হত্যার অভিযোগের কোনো প্রমাণ এই 4 জনের বিরুদ্ধে পাওয়া যায়নি। 38 বছর বয়সী ড্যানিয়েল পার্লকে 2002 সালের জানুয়ারিতে করাচি থেকে অপহরণ করে খুন করা হয়। তখন তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ ছিলেন। তিনি ওই সংবাদপত্রের দিল্লি অফিসের দায়িত্বে ছিলেন। 2001 সালের সেপ্টেম্বর মাসে দিল্লি থেকে করাচি গিয়েছিলেন পার্ল। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অব্যাহত ইসরায়েলি হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তার পুনরাবৃত্তি রোধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। ওই মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল শুক্রবার ভোর রাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার পশ্চিমাঞ্চল হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে ওই হামলাকে 1974 সালে পাশ হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 350 নম্বর প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আমেরিকার অবাধ সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে এমন নির্লজ্জ হামলা চালানো সম্ভব হতো না। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবের প্রতি আমেরিকা সহ নিরাপত্তা পরিষদের আরও কিছু সদস্য দেশের এই সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে। পূর্ব ধারণার চেয়েও দ্রুত যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে চলেছে চীন। পশ্চিমাদের তুলনায় করোনা ভাইরাস মহামারী ভালোভাবে মোকাবেলা করছে চীনারা। এর জেরেই পূর্ব নির্ধারিত সময়ের 5 বছর আগে মার্কিনীদের ছাড়িয়ে যাচ্ছে তারা। যুক্তরাজ্য ভিত্তিক অর্থনৈতিক পরামর্শক সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ এ তথ্য জানিয়েছে। শনিবার সিবিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, 2028 সালে বর্তমান বিশ্বের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পরস্পরের সঙ্গে জায়গা বদল করবে। সংস্থাটির হিসাব, 2023 সালের মধ্যে চীন উচ্চ আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। 2035 সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির খেতাব থাকবে তাদের দখলে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে জানিয়েছিলেন, তার 5 বছর মেয়াদী পরিকল্পনায় 2035 সালের মধ্যে চীনের অর্থনীতির আকার দ্বিগুণ করা খুবই সম্ভব। তার ওই পরিকল্পনায় আগামী 15 বছরের মধ্যে আধুনিক সমাজতন্ত্র অর্জনের কথা বলা হয়েছে। রুশ কর্তৃপক্ষ বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করেছে। নাভালনি ও তার সমর্থকদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার পুলিশ সোবলের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে জেরার জন্য নিয়ে যায়। পুলিশ এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি উচ্চ পর্যায়ের দুর্নীতির অভিযোগও সামনে নিয়ে এসেছেন। গত 20 আগস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। বিমানবন্দরে চা পানের আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন সমর্থকরা। কোমায় চলে যাওয়া নাভালনিকে রাশিয়ার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জার্মানিতে নেওয়া হয়েছিল। জার্মানির বার্লিন হাসপাতালে প্রথম নাভালনিকে সোভিয়েত আমলের বিষাক্ত রাসায়নিক নবিচক দেওয়ার কথা জানায়। পরে সুইডেন এবং ফ্রান্সের পরীক্ষাগারেও নাভালনিকে নবিচক বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছিল জার্মানি। এখন নাভালনির সমর্থকরা বলছেন, নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় জড়িত ক্রেমলিনের এজেন্টকে সোবল হুমকি দিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। সে কারণেই তিনি সরকারের রোষানলে পড়ে থাকতে পারেন। মস্কোয় রুশ গোয়েন্দা সংস্থা এফবিআই ওই এজেন্টের ফ্ল্যাটেও গিয়েছিলেন সোবল। এরপর সোমবার তাকে কয়েক ঘন্টা আটক রাখে পুলিশ। নাভালনি গত সপ্তাহে কৌশলে এফএসবি এজেন্ট কোনস্তান্তিন এর সঙ্গে ছদ্মবেশে কথা বলে তার কাছ থেকে বিষ প্রয়োগের সব কথা বের করেছেন বলে জানানো হয় গণমাধ্যমের খবরে। তবে এফএসবি তা ভুয়া এবং এফএসবির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন সরকার বিশ্বে সমরাস্ত্র নিয়ন্ত্রণের মেকানিজম ধ্বংস করে দিয়েছে। তিনি সমরাস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার মস্কো এক বক্তব্যে বলেছেন, যেসব মেকানিজম ব্যবহার করে বিশ্বের সমরাস্ত্র নিয়ন্ত্রণ করা হতো তার সবগুলো ধ্বংস করে ফেলেছে আমেরিকা। কাজে এ বিষয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে জরুরি বৈঠক প্রয়োজন। 2010 সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে START 2 চুক্তি সই করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও আমেরিকার রাশিয়ার মধ্যকার কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক START 2 বা নয়া টু স্টার্ট চুক্তির মেয়াদ যখন শেষ হতে যাচ্ছে তখন ল্যাভরভ এ বক্তব্য দিলেন। আগামী 5 ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ শেষ হবে। 2010 সালে প্রাগে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে এ চুক্তি সই হয়েছিল। মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি অবরুদ্ধ গাজা শহরে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মন্তব্য করেছে, প্রায় 2 সপ্তাহ আগে মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে রাজি হয় বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের বিবৃতিতে কুদস দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু মুসলিম দেশের মধ্যে প্রতিযোগিতা ও তড়িঘড়ি করার ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জাতির আশা আকাঙ্ক্ষা ও তাদের স্বাধীনতা অর্জনের অধিকারকে বিসর্জন দিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ অর্জিত হতে পারে না। যেসব মুসলিম দেশ ফিলিস্তিনি জাতির শত্রুর সঙ্গে সম্পর্ক সহযোগিতা করছে তাদের পক্ষে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থনের দাবি বাতুলতা ছাড়া আর কিছুই নয়। হামাসের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জাতি কুদস কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী মরক্কোর কাছ থেকে এ ধরনের আচরণ আশা করেনি এবং এর পরিণতি ভালো হবে না। এতে করে বলা হয়, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের সুবিধাকে কাজে লাগিয়ে এখন ইহুদিবাদী ইসরায়েল বাইতুল মুকাদ্দাস ও আল আকসা মসজিদের বিরুদ্ধে আগ্রাসন জোরদার করার সুযোগ পাবে। নির্বাচনের আগ মুহূর্তে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বুরুন্ডির 3 সদস্য নিহত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP জানিয়েছে, জাতিসংঘ গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ অথচ বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ 60 বছর আগে স্বাধীন হলেও তখন থেকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মধ্যে পড়ে আছে। রোববার সেখানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট সরকারের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দেয়। এমন প্রেক্ষাপটে সেখানে হামলা হলো। জাতিসংঘের এক বিবৃতিতে বলছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় বুরুন্ডির 3 সদস্য নিহত, 2 জন আহত হয়েছে। মধ্যাঞ্চলীয় ডেকোয়া এবং দক্ষিণাঞ্চলীয় বাকুমা এলাকায় পৃথক 2 হামলায় তারা হতাহত হন। খনিজ সম্পদের সমৃদ্ধ অথচ বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ 60 বছর আগে স্বাধীন হলেও তখন থেকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মধ্যে পড়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে স্থিতিশীল পরিস্থিতির পুনরুদ্ধারে আগামীকালের নির্বাচন এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। 1 সপ্তাহ আগে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ও আগামীকালের নির্বাচনের প্রার্থী ফাউস্টিন আর্চেস তোয়াদেরা তার পূর্বসূরি ফ্রাঙ্কোয়েজ বুজিজের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেন। বুজিজের সমর্থক মিলিশিয়ারা সম্প্রতি দেশটির 4র্থ বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এ অবস্থায় রাশিয়া ও রুয়ান্ডা বর্তমান সরকারের সমর্থনে দেশটিতে সেনা পাঠিয়েছে।